বাংলাদেশের অর্থনীতি আসলে ভালো নেই। মূল্যস্ফীতির চাপ, জিডিপির আকার বাড়ছে কিন্তু কর বাড়ছে না। বৈদেশিক মুদ্রা রিজার্ভ এটা কিন্তু ক্রমান্বয়ে নিচের দিকে নামছে। ব্যাংকিং খাত একেবারেই ভালনারেবল। ধনী গরিবের মধ্যে পার্থক্য ব্যাপকভাবে বাড়ছে। বড় বড় প্রকল্প হয়েছে, ব্যাপক দুর্নীতিও হয়েছে। রাজনীতি ঠিক না করে অর্থনীতিও ঠিক করা যাবে না। প্রিয় দর্শক, মিনিউরি বাংলাদেশ প্রেজেন্টস টিভিএস ইকোনমি শোতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ডক্টর ফাহমিদা খাতুন, সবার পরিচিত মুখ, সিপিডির এক্সিকিউটিভ ডিরেক্টর এবং বাংলাদেশের অন্যতম খ্যাতিমান অর্থনীতিবিদ। বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন ইস্যুস নিয়ে তারা বিভিন্ন সময় কাজ করেছেন, রিসার্চ করেছেন এবং সেগুলো পাবলিক করেছেন। আমরা জানি যে সেগুলো সিপিডির মাধ্যমে কিন্তু সেটার বিভিন্ন পত্রপত্রিকা বা অন্যান্য গণমাধ্যমে নিউজ হয়েছে এবং দেশবাসী জেনেছে। সো দর্শক, আমরা ডক্টর ফাহমিদা খাতুনকে আজকে পেয়েছি স্টুডিওতে। আমরা আলোচনা করব এই যে বাংলাদেশের যে পরিবর্তন, একটা ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে পরিবর্তনটা হলো, একটা প্রতাপশালী সরকারের পতন হলো এবং তৎকালীন প্রধানমন্ত্রী পালিয়ে যেতে পর্যন্ত বাধ্য হলেন, এরকম একটা সিচুয়েশান বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। নোবেলের শান্তি পদক বিজয়ী, আমরা সবাই জানি যে আন্তর্জাতিকভাবে উনি বাংলাদেশের সবথেকে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সো তার নেতৃত্বে যে একটি সরকার গঠিত হয়েছে, এটা নবীন এবং প্রবীণের সমন্বয়ে বলা যেতে পারে। তো বাংলাদেশে অনেক ধরনেরই আমরা দেখছি যে চেঞ্জ হচ্ছে। সো তাদের কাজে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জেসও আমরা দেখছি এর মধ্যে। সো দর্শক, এইগুলো নিয়ে আলোচনা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। সো ডক্টর ফাহমিদা খাতুন, আপনাকে স্বাগতম টিভিএস স্টুডিওতে। ধন্যবাদ। থ্যাংক ইউ আপা, আপনি সময় দিতে পেরেছেন আমাদের ডাকে। এই যে ধরেন যে ওভারঅল যদি একটু বলি যে একটা সরকার ছিল, মানে আওয়ামী লীগের নেতৃত্বে যে সরকার ছিল, 3 টার্ম তারা শেষ করে 4র্থ টার্মে তারা 7 মাস পর্যন্ত ছিল। সো তারপরেই তাদের পতনটা হলো। তো যদি বলি আপনাকে যে বাংলাদেশের অর্থনীতির অবস্থাটা কি বর্তমানে, অনেকেই জানতে চায়, আপনি যেহেতু একজন খ্যাতিমান ইকোনমিস্ট। আমাকে ডাকার জন্য অনেক ধন্যবাদ। বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থাটা, এটা তো আমরা আসলে মোটামুটি জানি। তো এখন আগে যেটা জানতাম, যে এই ছাত্র জনতার আন্দোলনের আগে যেরকম জানতাম, এখন আর একটু খোলামেলাভাবে জানি, কিংবা খোলামেলাভাবে বলতে পারছে সবাই। আমরা লিখতে পাচ্ছি, হ্যাঁ, আপনারা লিখতে পাচ্ছেন। আমরাও বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও কিন্তু বলে এসেছি যে আসল চিত্রটা কোথায়, কেমন আছে বাংলাদেশের অর্থনীতি। আমরা সিপিডির পক্ষ থেকে যে কোনো সময়ই বলে এসেছি। তো এখন আরও বেশি করে হয়তো বলার সুযোগটা এসেছে। বাংলাদেশের অর্থনীতি আসলে ভালো নেই, এটা হচ্ছে মূল আন্ডারলাইং একটা ফ্যাক্ট। কোথায় কোথায় ভালো নেই আপনি যদি একটু পয়েন্ট। তো যে সূচকগুলি আছে, মূল সূচক সবগুলি খারাপ অবস্থা, এবং তার কারণে আমাদের যে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা সেটা একেবারে দুর্বল হয়ে গেছে। তো কোন কোন সূচকগুলো যদি আমি দেখি, প্রথম বিষয় হচ্ছে যে এই যে মূল্যস্ফীতির চাপ, তারপরে হচ্ছে আমাদের যে অভ্যন্তরীণ সম্পদ সঞ্চালন, অর্থাৎ কর জিডিপি হার খুবই কম এবং কমতির দিকে। জিডিপির আকার বাড়ছে কিন্তু কর বাড়ছে না, সেটা কর হার কমছে। তারপরে আপনি যদি দেখেন যে আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ, এটা কিন্তু ক্রমান্বয়ে নিচের দিকে নামছে। বেশ 1 বছর 2 বছর থেকে নামছেই, শুধু এটা অব্যাহত রয়েছে। এবং তারপরে হচ্ছে যে আমাদের যে বিনিয়োগগুলো, বিশেষ করে সরকারি যে বিনিয়োগ, অর্থাৎ সরকারি খরচ ও সরকারের উন্নয়ন প্রকল্পগুলো, সেখানে যে ধরনের অব্যবস্থাপনা কিংবা দুর্নীতি ইত্যাদি, এটা একটা। তারপরে হচ্ছে আমার ব্যক্তি খাতের বিনিয়োগ, সেই বিনিয়োগও কিন্তু বাড়ছে না, সেটাও জিডিপির অনুপাতে 23-24% মধ্যে আটকে আছে 1 দশকের সময় থেকে, উপরের থেকে। আর তারপরে আমাদের যে সবচেয়ে বহুল আলোচিত ব্যাংকিং খাত, সামগ্রিকভাবে আর্থিক খাত, সেখানে ব্যাংকিং খাত, পুঁজিবাজার, নন ব্যাংকিং ইত্যাদি তো রয়েছে। তার মধ্যে ব্যাংকিং খাত একেবারেই একটা ভালনারেবল, একটা ফ্র্যাজাইল অবস্থায় চলে গিয়েছে। আরও যদি দেখি যে আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি খাত, সেখানেও
যে দুর্নীতির বিষয় রয়েছে, সেখানে স্মুথভাবে পাওয়ার বিষয়। তো এরকম প্রতিটা আমি কতগুলো আর বলবো সেটা যদি দেখি যে সেই জন্যই এই কারণে কিন্তু এটা তারপরে এসে যে এই অব্যবস্থার মধ্যে আমাদের যে এতদিন ধরে একটা কি যে গ্রোথ হচ্ছে, খুব প্রবৃদ্ধি হচ্ছে, এই প্রবৃদ্ধিটাও কিন্তু হচ্ছিল না আর। মানে প্রবৃদ্ধির যেটা হচ্ছিল সেই নাম্বারটা নিয়েও আমাদের সন্দেহ ছিল, সবসময় আমরা প্রশ্ন করতাম যে আসলে এই প্রবৃদ্ধিটা কোথা থেকে আসছে, আমার তো বিনিয়োগ নেই। তো তারপরেও যদি আমি 1% 2% কম রাখার পরে যদি ধরি, আমি 5%ও যদি ধরি, সেটাও খারাপ না। কিন্তু তারপরেও এখন দেখি সরকারি হিসেবেই কিন্তু কম হচ্ছিল, এবং তারপরে সেটা বিশ্বব্যাংক IMF এর তথ্য অনুযায়ী তো তাদের হিসাবে অনুযায়ী আরও কম। তো এটা আরেকটা বিষয়। আর এই কমের পরেও কিংবা প্রবৃদ্ধি হওয়ার পরেও যে এটা কিভাবে মানুষ এটা সুবিধাটা পাচ্ছে, সেটা তো সবাই সুবিধাটা পাচ্ছিল না, জানা কথা। যার কারণে আমাদের যে বৈষম্য, সেই বৈষম্য বেড়ে চলছে। সেটা আবার সরকারি তথ্য, প্রবৃদ্ধির কথা বলছি, সরকারি তথ্য অনুযায়ী আবার এই যে বৈষম্যটা বাড়ছে, আপনার ধনী গরিবের মধ্যে পার্থক্য ব্যাপকভাবে বাড়ছে। এখানে যদি আপনার একটু অ্যাড করি যে ধরেন এই আগের যে সরকার, বিগত সরকার, তা তো বলতো যে উন্নয়নের মহাসড়ক, উন্নয়নের জোয়ার, এই যে আপনার যে একটা ডেভেলপমেন্ট মিথ, সো তার মানে কি আসলে এগুলো বাস্তবে কি হয়েছে? একেবারেই উন্নয়নের যে মহাসড়কে আমরা চলছি, এটা তো একটা রাজনৈতিক স্লোগান ছিল, এটার সাথে বাস্তবতার তেমন মিল ছিল না। হ্যাঁ, বলতে পারেন যে এখানে আপনার বিভিন্ন ধরনের অবকাঠামো হয়েছে, হ্যাঁ, মেট্রো রেল, পদ্মা ব্রিজ, বিভিন্ন ধরনের আরও হাইওয়ে, এই সমস্ত এক্সপ্রেসওয়ে, নানান কিছু হয়েছে। এবং এগুলো হয় বিভিন্ন যে সমস্ত সরকার, বিশেষ করে যারা খুব একটা ডেমোক্রেটিক না, গণতান্ত্রিক না, কিংবা তারা স্বৈরাচারী, তারপরেও তারা কিছু উন্নয়ন দেখাতে চায়, তাদের কিছু মডেল প্রজেক্ট থাকে, সেগুলি থাকে হলো এইরকম অবকাঠামো বিষয়। আপনি যদি মনে করেন যে শিক্ষা, স্বাস্থ্য, এগুলোতে ব্যয় করেন, উন্নত করেন, তাদের এই শিক্ষার গুণমান উন্নত করেন, কিংবা স্বাস্থ্যের সেবার মান উন্নত করেন, এগুলি কিন্তু দেখা যায় না। মানুষ হয়তো মনে মনে খুশি হবে এগুলি পেয়ে, কিন্তু এটা তো দৃশ্যমান না। তারা দৃশ্যমান উন্নয়ন দেখাতে চায়, সেই জন্য ওগুলি একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে আপনার যত বড় প্রজেক্ট হবে, প্রকল্প হবে, একটা দুর্নীতিযুক্ত সমাজে এটার সুযোগটা আরও বেশি, এবং সেজন্য এই সরকার থেকে এবং তার সরকারের আশেপাশে যারা থাকে, তারা সবাই বড় বড় প্রকল্পের জন্য আগ্রহী হয়ে ওঠে বেশি। তো যার জন্য এই বড় বড় প্রকল্প হয়েছে, ব্যাপক দুর্নীতিও হয়েছে। এখন তো বিভিন্ন ধরনের হিসাব আসছে, যেগুলোর আসলে খতিয়ে দেখতে হবে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কত টাকা গেছে, কত বিলিয়ন ডলার চলে গেছে ইত্যাদি। আসলে সেটা তো বোধগম্যই আমাদের ছিল। আপনার পদ্মা ব্রিজের বানানোর শুরুতে যে ধরনের হিসাবটা দেওয়া হয়েছিল, পরে যে কতখানি দাঁড়ালো, এখানে যে কালক্ষেপণ একটা হয়, আবার খরচেরও যে প্রবৃদ্ধি সেটা বাড়তে থাকে গুণতিক হারে। এগুলোর সুবিধাভোগী কারা? বড় বড় সব, মানে এখানে একটা জিনিসটা কি, যে এই সমস্ত দুর্নীতিটা গড়ে উঠেছে একটা চক্র আর কি, রাষ্ট্রীয় চক্র। এই রাষ্ট্রীয় চক্র, এগুলো সদস্য কারা? এগুলো সদস্য হচ্ছে আপনার দুর্নীতিবাজ রাজনীতিবিদরা, তারপরে আমলারা, দুর্নীতিবাজ আমলা, আমলার মধ্যে আপনার বোধ সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি, এগুলো থাকে, ল এনফোর্সিং, তারাও কিন্তু একাংশ জড়িত হয়ে যায় এটার মধ্যে। আর দুর্নীতিবাজ ওই ব্যবসায়ী, যারা ব্যক্তি খাতের যে যারা এটা করতে চায়, এই যে কয়েকজনকে মিলে একটা গোষ্ঠী গড়ে উঠেছে, এই গোষ্ঠীগুলোই কিন্তু এই সমস্ত বিভিন্ন সরকারের উন্নয়ন প্রকল্প থেকে দুর্নীতির মাধ্যমে টাকা কিন্তু অনেক টাকা নিয়ে নেয়, এবং সেগুলি আবার তারা বাইরেও নিয়ে যায়, লন্ডার করে। সেম যদি আমি ব্যাংকিং খাতেও দেখি, যে ব্যাংকিং খাতের এই যে হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা, তো কেউ নিচ্ছে, যারা বড় বড় যারা ঋণ খেলাপি, তারা নিচ্ছে আর ফেরত দিচ্ছে না, সেগুলো লন্ডার্ড হয়ে যায়। সেগুলোও কারা নিচ্ছে, আপনি যদি সেটাও দেখেন, ডিসাইফার করেন, সবাই জানে, তারপরেও আমরা বলছি যে এগুলোর
যাতে প্রতিকার হয়। ট্র্যাক করা সম্ভব যে ধরেন যে এই যে মানি লন্ডারিং হয়েছে, এই যে ব্যাংকের টাকা লোন করে বাইরে নিয়ে গিয়েছে বা স্টেট লেভেলে কন্ট্রাক্ট করে যে এই যে ইনফ্লেটেড কস্ট, সো তারাও অনেক বড় বেনিফিশিয়ারি, তো এগুলো কি আপনার ট্র্যাক করা সম্ভব? ব্যাংকের যদি টাকাগুলি যায়, সেটা যদি ব্যাংকিং চ্যানেলে যায়, অবশ্যই কোনো না কোনো এগুলোর তো ট্রেস থাকে, এটা তো কোনোভাবেই না। অনেকে বলে থাকে তারা সুটকেস ভর্তি করে টাকা নিয়ে গেছে, তো সেটা তো কিন্তু তুলেছে কোনো জায়গা থেকে, তারপর সেটা নিয়ে অন্য কোথাও যায়, বিদেশে যে আপনাকে পার্ক করেছে, দেশের ভিতরে আছে কিছু, আমরা তো ইদানিং দেখছি যে এক এক বাসায় রেড করে তারা পাচ্ছে কোটি কোটি টাকা, হ্যাঁ সেরকম কিছু আছে, কিন্তু যেগুলো বিদেশে গেছে সেখানেও তো রাখা হয়েছে কোথাও না কোথাও। তো এটা কোনো এটা কঠিন, কিন্তু একেবারে করা যাবে না সেটা না, কারণ আমাদের তো এখানে বিএফআইইউ আছে, হ্যাঁ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে, অত্যন্ত শক্তিশালী, তাদের বিভিন্ন তারা প্রশিক্ষিত, প্রয়োজনে আরও প্রশিক্ষণ দেওয়ার দরকার হলে দেওয়া হবে তারা, এবং বিদেশের সাহায্য নিয়ে, বিদেশের বিভিন্ন যে সমস্ত দেশের শোনা যায় যে টাকাগুলি যায় প্রচলিতভাবে, সুইস ব্যাংকে যায়, মধ্যপ্রাচ্যে যাচ্ছে, কোথায় না নানান সেখানেও যাচ্ছে, তো মালয়েশিয়াতে যাচ্ছে, তো সব জায়গা থেকেই এগুলি তাদেরও সহযোগিতা নিয়ে খুব ভালোভাবেই এগুলা ট্রেস করা সম্ভব। এখন প্রশ্নটা হচ্ছে যে আনা যাবে কিনা, এটা হচ্ছে যে এত এত টাকার পরিমাণ আনা যাবে কিনা, এটা একটা হয়তো সময় সাপেক্ষ কষ্টসাধ্য। সেখানে অনেকে বলছে যে এটা যদি কোঅর্ডিনেটেড এফোর্ট নেওয়া যায়, এখানে বাংলাদেশ তো ধরেন যে এই যে আপনি যেটা বললেন যে বিএফআইইউ বা সেন্ট্রাল ব্যাংক, এই যে ইউএন এর যে একটা কনভেনশন আছে, হ্যাঁ ফাইন্যান্সিয়াল যে টাস্ক ফোর্স এরকমের এফএটিএফ, তারপরে হচ্ছে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স, সেগুলো বাংলাদেশ একজন এইসব ফোরামের মেম্বার, সো তারা অন্য কান্ট্রিজ থেকে কিন্তু তারা বাংলাদেশের সিটিজেন্সদের ব্যাপারে তারা তথ্য চাইতে পারে, তারা ইনফরমেশন শেয়ার করতে পারে, বাট এখানে একটা বড় কোঅর্ডিনেটেড এফোর্ট এবং সিরিয়াস এফোর্ট দরকার। এই অফিসগুলো আগেও ছিল, বাট আসলে লন্ডারিং হচ্ছে, কোনো কিছু হচ্ছিল না। তো আপনি এই যে এত চ্যালেঞ্জেস, আপনি যেটা বললেন যে অর্থনীতিতে অলমোস্ট সব ইন্ডিকেটরই আসলে একটা দুর্বল অবস্থায়, তো এর মধ্যে এই যে একটা সরকার, নন পলিটিক্যাল সরকার, তো তারা যে দায়িত্বটা নিল, তো তাদের জন্য আসলে চ্যালেঞ্জেস কি দেখছেন আপনি, এবং তারা আসলে কিভাবে মোকাবেলা করবে, আপনার পরামর্শ? হ্যাঁ আচ্ছা, তাদের জন্য চ্যালেঞ্জ কিন্তু শুধু অর্থনীতি না, আমি সবসময় বলি যে আসলে অর্থনৈতিক সমস্যাটা উদ্ভূত হয় কোথা থেকে, রাজনীতি থেকে। আপনার অর্থনৈতিক সমস্যাটা পলিটিক্যাল ইকোনমি ফ্রেমওয়ার্কের মধ্যে দেখতে হবে, এবং সেই জন্যই রাজনীতি ঠিক না করে অর্থনীতিও ঠিক করা যাবে না। সেই জন্য তাদের কিন্তু প্রথম হচ্ছে যে এই রাজনীতিক কাঠামোটাও ঠিক করা কিন্তু তাদের প্রায়োরিটির মধ্যে থাকবে। এই জন্যই যে এই সরকার ছাত্র জনতার আন্দোলনের পরে তারা কি বলল, যে তারা বলছে, ছাত্ররাই বলছে যে আমরা রাষ্ট্রের সংস্কার চাই, কিংবা আমরা বিভিন্ন ধরনের সংস্কার করে তারপরে এই রাজনৈতিক দলের কাছে হস্তান্তর, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর যাবে। কারণ কি, এটা বোঝা গেছে, তারাও বুঝেছে, সবাই বুঝছে যে যখন একটা রাষ্ট্র নিজেই এই ধরনের বিভিন্ন দুর্নীতির মধ্যে, বিভিন্ন অব্যবস্থার মধ্যে তারা নিজেরা জড়িত হয়ে পড়ে, একটা হচ্ছে যে আর্থিক দুর্নীতি, আর্থিক কেলেঙ্কারি, আবার অন্যদিকে সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস, রাষ্ট্র নিজেই সন্ত্রাসী মতো আচরণ করতে থাকে, এবং জনগণের ভোটের অধিকার, জনগণের কথা বলার অধিকার, লেখার অধিকার এগুলি কেড়ে নেয়, তখন তো সেটা আর একটা অনুকূল পরিবেশে থাকে না, সেই রাষ্ট্র জনবান্ধব রাষ্ট্র হয় না। এবং যখন রাষ্ট্র জনবান্ধব হয় না, জনগণ থেকে বিচ্ছিন্ন হতে থাকে, তখন কিন্তু সে বিভিন্ন ধরনের জনবিচ্ছিন্ন কার্যক্রম নিতে থাকে। সেটা অর্থনৈতিক জনবিচ্ছিন্ন কার্যক্রম, আপনার মিডিয়াতে যে সমস্ত, তখন মিডিয়ার উপরও বিভিন্ন ধরনের নিয়ম নীতিমালা চাপানো হয়, যেটা কিন্তু আপনার মানবাধিকারের সাথে সাংঘর্ষিক হয়। রাইট, অনেকের নিয়ে আমরা রিপোর্ট করতে পারতাম না। আপনি মানে ডিজিএফআই থেকে ধরেন যে ফোন করা হতো, এটা অলমোস্ট ধরেন যে একটা কমন বিষয় ছিল। হ্যাঁ হ্যাঁ, সো এই ধরনের এই যে, সো আশা করি এই অনেক কিছুই দেখতে হবে। ইউ আর রাইট যে প্লিজ একেবারে অনেকগুলি তো এরকমই আর কি গড়ে, তো আমি যে বললাম যে কতগুলি যে গোষ্ঠী গড়ে তুলেছে এই এরকম, এবং সেগুলিকে ব্যবহার করা এক এক জায়গায়।
প্রতিটা কিছুতেই। তো এই ডিজিএফআইকে আবার ব্যাংক দখলের কাজেও ব্যবহার করা হয়। তো এইরকমই আর কি, যে রাষ্ট্র নিজেই কিন্তু এটা তৈরি করে রেখেছে যে তার বিভিন্ন জায়গা থেকে তার সুবিধা মতো তার নিজের এই যে গোষ্ঠীগুলাকে তাদেরকে লালন পালন করতে হতো তার। কারণ আপনি যখন ভোটবিহীনভাবে একটা সুষ্ঠু নির্বাচন ছাড়া, ক্রেডিবল ইলেকশন ছাড়া আপনি রেজিমের পর রেজিম থাকতে থাকবেন, তখন তো আপনার সাপোর্টার দরকার হবে। তো সেই সাপোর্টার কিন্তু আপামর জনসাধারণ হবে না, কারণ সবাই তো আর করাপ্ট না, সবাই কিন্তু সুবিধাবাদী না। তো সেই জন্য সিলেক্টেড কিছু গোষ্ঠী থাকবে, তাদেরকেও তারা সুবিধা দিবে রাষ্ট্র, যে তোমরাও লুটেপুটে খাও এবং আমাদেরকে রাখো, আমরাও খাচ্ছি, আমরা ভাগাভাগি করে আমাকে ক্ষমতায় রাখো। এর বিনিময়ে আই এম পুটিং এ ব্লাইন্ড আই টু ইউ হোয়াট এভার ইউ আর ডুইং। তো এইরকম একটা ব্যবস্থা বন্দোবস্ত করে রেখেছে, এটাকে মানে পলিটিক্যাল সেটেলমেন্ট যেটাকে বলে, সেরকমই আমরা দেখেছি শেষ পর্যন্ত দেখেছি। হ্যাঁ, এইরকম পলিটিক্যাল সেটেলমেন্টটা মানুষের থেকে বিচ্ছিন্ন। আমরা যেটা চাই, পলিটিক্যাল সেটেলমেন্ট হবে রাষ্ট্রের সাথে মানুষের, জনগণের, রাজনৈতিক দলের সাথে জনগণের। জনগণ, আমরা যে মুখে বলি জনগণই ক্ষমতার উৎস, এটা কি কথায় কথায়? সেটা তো না। লেখা কাগজের মধ্যে লেখা থাকবে তা তো না। সেটা হবে যে কোনো পদক্ষেপ নিবে সেটা জনবান্ধব হলো কিনা জনগণের মতামত দেওয়া, জনগণের মতামত চাওয়া, এবং জনগণের উপর কী ধরনের প্রভাব ফেললো, তাদের প্রত্যাশা কী, সেগুলাকে পূরণ করার জন্য যথেষ্ট চেষ্টা। তো সেই জন্য এখন যে সরকার এসেছে অন্তর্বর্তীকালীন, বিরাট চ্যালেঞ্জ, নানান ফ্রন্টে, একদিকে না, নানান ফ্রন্টের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা। এখন প্রথম বিষয়টা হচ্ছে যে এই যে আপনার একটা ক্ষমতা নেওয়ার পরে 15 বছরের যে একটা বিউরোক্রেটিক সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম, বিভিন্ন কিছু গড়ে উঠেছে, তো সেখানে তো এরকম সুবিধাভোগী কিংবা ওই মতাদর্শের, ওই রকম মতাদর্শ বলতে তো কিছু না, আদর্শ বলতে কিছু না, এটা হচ্ছে বিকৃত একটা আদর্শ আর কি, যেখানে আপনার এক্সট্রাকশন কিংবা রেন্ট সিকিং যেটাকে আমরা বলি, অর্থাৎ এই ঘুষ খাওয়া, এই দুর্নীতি করা, এইটার মধ্যে, কিংবা আমার ধরে যেটা চাকরি পাওয়া, তারপরে ঘুষ দিয়ে চাকরি পাওয়া, ঘুষ দিয়ে প্রমোশন করা। আপনি দেখবেন যে কখনো হয়নি, ধরেন যে অ্যাডমিনিস্ট্রেশনের সেক্রেটারিরা রিজাইন করছে বা অফিসে আসছে না, ইউনিভার্সিটির ভিসি প্রভিসি ডিন আসছে না, মানে এরকম তো জুডিশিয়ারির দেখলাম আমরা, যেটা যে অ্যাপিলেট ডিভিশনের 5 জন জাস্টিস তারা রিজাইন করলেন, ইনক্লুডিং চিফ জাস্টিস। এগুলো তো আনপ্রেসিডেন্টেড, কখনো তো হয়নি। তো এই যে আপনি যেটা বলছেন যে এটা কি আসলে কাইন্ড অফ যে এক্স প্রাইম মিনিস্টার এক ধরনের কি আইরনডোম করেছিলেন? তা সে তো এটা বললাম যে সে তৈরি করে রেখেছিল এদেরকে, একটা মানে তার এক একটা বাহিনী, কাডার, আমরা বলি যে স্টুডেন্ট কাডার, কিন্তু এরাও কিন্তু কাডারই বলা যায়, যে বিউরোক্রেসিতে, জুডিশিয়াল সিস্টেমে, ইউনিভার্সিটিতে, ব্যবসার মধ্যে, তো এরকম তৈরি করে রেখেছে, চরমভাবে সুবিধাগ্রস্ত। এবং এই লোকগুলো জানে যে তারা যদি এইটার ভিতরে এই সিস্টেমটার মধ্যে না থাকতো, হয়তো অনেকে এই প্রমোশন পেত না, প্রমোশন পেয়ে হয়তো সচিব হতো না কিংবা জাস্টিস হতো না, এরকম বিষয়টা, কিছু অযোগ্য লোক এরকম, কিংবা কিছু সাহসের অভাব এরকমও, কিংবা কিছু আপনার অসৎ, সত্যিকার অর্থে এরকমভাবে। তা না হলে আপনি ওটা বলছেন, আপনি তাকান যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তো সে তো অফিসেই যায় নাই, তো তার সৎ সাহস তো নাই, যে অনেকে আবার অফিসে গিয়েছিল, তার আবার প্রতিবাদের মুখে বের হতে হয়েছিল, তো সে তো পলাতকই ছিল। একদিকে আগে প্রাইম মিনিস্টার পালিয়ে গেছেন, আবার এই যে তার এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালিয়ে গেল। বাংলাদেশের ইতিহাসে এরকম হয়েছে আর কখনো হয়নি। কারণ কি, এই যে এই সিস্টেমের যে সুবিধাভোগী অসৎভাবে, এত অসততা, ব্যাংকিংগুলোকে তো একেবারে খালি করে ফেলেছে। তো এইরকম সিস্টেমটাকে, যেটা কথায় ফিরে আসি, যে এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে আসলে এটাকে করবে, সামাল দিবে, খুবই কষ্টকর। প্রথম কাজ তো হচ্ছে যে এখনও যে এই যে স্টেবিলিটিটা, বিভিন্ন ধরনের এখন রদবদল হচ্ছে, ছাঁটাই হচ্ছে, আগে যারা সুবিধা বঞ্চিত ছিল, চাকরিতে ছাঁটাই গেছে, তাদেরকে আবার ফেরত নিয়ে নেয় কিংবা পদোন্নতি দেওয়া হচ্ছে। কিন্তু এই যে বললাম যে 15 বছর আগে যারা ঢুকেছেও পর্যন্ত, তারপরে প্রমোশন, সবাইকে তো এখন ছাঁটাই করে দিলে প্রশাসনের কি হবে, এটাও তো একটা কথা। এইটা কিভাবে বাছাই করবে, এটা কি জাল নিয়ে তুলবে মাছ তোলার মতো, সেটা কি না, মানে এটা একটা কঠিন কাজ। কিন্তু আবার যে তারা হয়তো সবাইকে ওরকম প্রয়োজনও পড়বে না, কিন্তু একটা আস্থা নিয়ে করতে হবে। ভয়ের বিষয় থাকে এটা এই কারণে যে আপনার কোনো সময় এটাকে অনেকে বলছে বিপ্লব, যদি ওইটা নিয়ে মানে সন্দেহ, সেটার সংজ্ঞা নিয়ে আছে, বিরোধ আছে, আমিও মনে করছি না, কিন্তু আমি মনে করছি যে এটা একটা
আপনার তো মাস আপরাইজিং, হ্যাঁ, অভ্যুত্থান, এই অভ্যুত্থানের পরে আবার এটাকে মানে বিপ্লবের পরে যেমন প্রতি বিপ্লব হয়, হ্যাঁ, তো সেই রকম একটা ওভারটার্ন করে দেওয়ার কিন্তু বিভিন্ন গোষ্ঠী চেষ্টা করবে, পরাজিত শক্তি। এইটা কিভাবে ইয়ে করবে সেটা তো তারা চেষ্টা করছে প্রথম দিন থেকেই। আপনার আর্মিতে পরিবর্তন করা, তারপর চাকরি থেকে চাকরিচ্যুত করা, জুডিশিয়ারিতে, ব্যুরোক্রেসিতে এগুলি হচ্ছে। কিন্তু তার বাইরেও অনেকেই আছে, রয়ে গেছে। আমরা কি দেখলাম ব্যবসায়ীদের ক্ষেত্রে, সেখানেও যে আপনি দেখেন চাটুকারিতার তো একটা সীমা আছে। অফকোর্স আই আন্ডারস্ট্যান্ড যে ব্যবসায়ীদের তো কোনো রাজনৈতিক, আপনি ওইভাবে বলেন যে হ্যাঁ ভোট দিবে, সেখানে পছন্দ অপছন্দ, আপনার একেবারে প্রকাশ্যে গুণগান, গান বলতে গেলে গান কবিতায় ভেসে গেছে তাদের স্তুতিতে। তারপরে আবার তো তাদেরকে তাদেরকেও তো ভরসা করার বিষয় আছে যে তাদের যদি নৈতিক অবস্থানটা এরকম হয়, এত তো স্তুতির দরকার নাই। হ্যাঁ, আপনাকে বলতে পারেন যে হ্যাঁ আমরা আছি, আমরা দেশের উন্নয়নের জন্য আমরা বিনিয়োগ করব, আমরা কর্মসংস্থান সৃষ্টি করব, এটাই তো ব্যবসায়ী কিংবা প্রাইভেট সেক্টরের কাজ। অ্যান্ড প্রাইভেট সেক্টর ইজ লাইক আপনার অনেকটা মনে করেন যে বিদেশি যারা থাকে আন্তর্জাতিকভাবে, আমাদের দেশে বিভিন্ন অ্যাম্বাসেডাররা থাকে, কিংবা মানে বাইল্যাটারাল রিলেশনশিপ যখন ফরেন পলিসিতে কি হয়, যে রাষ্ট্রে রাষ্ট্রে সম্পর্ক হয়, ডাজন্ট ম্যাটার যে আপনার কোন তো সরকারের সাথে আছে, সরকারি পার্টির সাথেই থাকতে হয় তার। তো সেই রকম তো কিছু কিছু আপনার সেক্টরকে একটা ভূমিকা, ওইরকম নিরপেক্ষতার একটা ভূমিকা থাকতে হবে, ডিসপাইট ইররেসপেক্টিভ অফ ইয়োর পলিটিক্যাল বিলিফ। সেটা তো ওইটা তো তারা একেবারে মানুষের একটা আস্থা হারিয়ে ফেলেছে এবং দৃষ্টিকটুভাবে। তো এই জন্য এই সরকারকে আসলে অনেক দিকে অনেক ফ্রন্টে কাজ করতে হচ্ছে। কিন্তু আপনার স্টেবিলিটিটা এবং একটা সিকিউরিটি এখনও মনে হচ্ছে যে মানুষ ভাবছে অনেকের মনেই যে কতদিন থাকবে, কীরকম কী হয় সামনে, এটা একটা। তো দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে তারা যে এই যে সংস্কারের কথা বলছেন যে আফটার ভাইটাল রিফর্ম তারা এইটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবেন, কিন্তু সেটা কতদিন সেটা নিয়েও কিন্তু একটা এখন আমরা জানি না। প্রথম দিকে বলা হচ্ছে যে এত তারা হুরার কি আছে, জানার কি আছে, জানার বিষয় আছে আসলে। যদি প্রথমেই বলা হয় যে 2 বছর লাগবে, 3 বছর লাগবে, 4 বছর লাগবে, আমার এই কাজ আমার করতে হবে, তাহলে কিন্তু মানুষ একটা স্বস্তি পায়। এটা একটা প্রায়োরিটি লিস্টে থাকা উচিত। আমি মনে করি যে আসলে এটার মেয়াদকাল এবং রিফর্মগুলি কতখানি হবে এটা। এর আগেও যখন আপনার তত্ত্বাবধায়ক সরকার ছিল 2008-এ, যেটা কিনা 3 মাস ছিল না, তারা তো 2 বছর ছিল, প্রথমে এসেই কিন্তু 2 বছর বলে তারপর তারা বলেছিল কি করবে। যদিও দেখা যায় যে ইলেকশনটা করেছে, কোনো সংস্কার তো করেনি, যদিও দেখা যায় যে হ্যাঁ তারা সংস্কারের জন্য আসেনি, কিন্তু তারা আবার বিভিন্ন দিকে বিভিন্ন ফ্রন্টে অনেক কিছু ওপেন আপ করে পরে আর র্যাপ আপ করতে পারেনি, এটা একটা। তো সেই জন্য আবার এখানেও যে কতদিন করে থেকে কি করবে, কারণ অনেক দিকে যদি অনেক জায়গা আছে, ইনফ্যাক্ট প্রতিটা জায়গায় তো একেবারে একদম। আপনি তো বললেন যে রাজনীতি থেকে অর্থনীতি, আপনি শিক্ষা প্রতিষ্ঠান সবই আসলে অনেক রিফর্ম করতে হবে। আপনার এখানে ধরেন যে অলরেডি আমরা দেখছি যে এই ইন্টারিম গভর্নমেন্ট বেশ কিছু উদ্যোগ নিয়েছেন, তাদের আমরা টার্গেট দেখছি। ধরেন যে করাপ্টস সকল যারা বা গত সরকারের সাথে তারা সুযোগ সুবিধা নিয়েছে, আপনার নিজেদের পাওয়ার অ্যাবিউজ করেছে। সো আমরা দেখছি যে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, কেউ অ্যারেস্ট হচ্ছে, এনবিআরও কিছু কাজ করছে, এবং ধরেন যে আবার দেখছি যে আপনার ইকোনমির উপরে একটা হোয়াইট পেপার হবে। সো হোয়াট ডু ইউ থিংক, আপনি যেটা বললেন যে অনেক কাজ তাদের করতে হবে, সো এই যে তাদের যে এই 2 সপ্তাহের যে কাজ, আপনি যদি বলি যে আপনার কাছে কি মনে হয় যে আর দে অন রাইট ট্র্যাক, অর তারা একটু ওয়াইডার দিকে যাচ্ছে, বা তাদের শুড বি মোর স্পেসিফিক? না, তারা যেইগুলো উদ্যোগগুলো নিয়েছে এই পর্যন্ত আমি মনে করি যে সঠিক পথেই। যদি আমি এর কথা অর্থনীতির দিকেই দেখি, যে আমি শুরুতে বললাম যে ওয়ান অফ দ্য মোস্ট ফ্রেজাইল সেক্টরস ইজ দ্য ব্যাংকিং সেক্টর, এবং কিছুই করা হয়নি। দিনে দিনে এটা একেবারে জর্জরিত, সমস্যায় জর্জরিত। এবং নতুন গভর্নর এসেই কিন্তু সেটাকে অ্যাড্রেস করলেন, এবং উনি খুব স্ট্রিক্টলি উনি পরিকল্পনা দিয়ে দিয়েছেন উনি কি করবেন। প্রথম কাজ যে মূল্যস্ফীতি কমানোর জন্য উনি একটা ইন্ডিকেশন দিয়েছেন যে পলিসি রেট প্রয়োজনে বাড়াতে হতে পারে, মার্কেটের উপর ছেড়ে দেবেন এক্সচেঞ্জ রেটটা।
এরকম কিছু কিছু মনিটারি টুলস ব্যবহারের কথা আগেও ইকোনমিস্টরা বলছেন, উনিও বলেছেন, উনি ব্যাংকিং করেছেন। কমিশন করবেন আর সেটাও হচ্ছে যে বলেছেন। ব্যাংকিং কমিশন এবং দুর্বল ব্যাংকগুলোকে এবং ইসলামী ব্যাংকগুলোর যে স্বাস্থ্য খারাপ, এগুলোকে প্রথমেই ধরেছেন যে এগুলোর ভিতর থেকে যে লক্ষ লক্ষ কোটি টাকা চলে গেছে, মানে ইয়ের মাধ্যমে, এই ঋণ খেলাপির মাধ্যমে হাজার হাজার একজনই হ্যাঁ, কত টাকা আমরা তো নিয়েছে। দেখেছি যে আপ টু কত 75,000 টাকা এস আলম গ্রুপে নিজেই নিয়ে নিয়েছে। নিচ্ছে। তো উনি যে উদ্যোগগুলি নিয়েছেন এটার পর্ষদ, আমরাও বলেছিলাম যে আসলে এখানে শক্তভাবে পদক্ষেপ নিতে হবে, পর্ষদ ভেঙে দেওয়া, এমনকি প্রয়োজনে ব্যবস্থাপনা উপরের দিকে ম্যানেজমেন্টের মধ্যেও পরিবর্তন আনা, সেগুলি করেছেন। এবং তারপর ন্যাশনাল ব্যাংকের সেখানেও পরিবর্তন এসেছেন এবং ইলিসিট ফাইন্যান্সিয়াল ফ্লোর ব্যাপারেও উনি বলেছেন যে যারা বিদেশে টাকা নিয়ে গেছে তাদেরকে উনি তাদেরকে ধরবেন আর কি, ধরার চেষ্টা করবেন। বলেছেন এই ব্যাপারে। হ্যাঁ, এটা বলেছেন। তো এগুলো সঠিক পদক্ষেপই আমি মনে করি। এবং অর্থ উপদেষ্টাও বলেছেন যে উনি বিশেষ করে আমার কাছে, যেহেতু আমরা গবেষণা করে থাকি, আমাদের তথ্যের যে ঘাটতি, এটা কিন্তু বিরাটভাবে আমাদের আগে যেগুলো পেতাম সেটাও কিন্তু আস্তে আস্তে সবাই, একটা তো থাকে যে বিবিএস থেকে পাওয়া, কিন্তু তার বাইরেও বাংলাদেশ ব্যাংক, এনবিআর, অর্থ মন্ত্রণালয় থেকে আলাদা আমাদের ডিটেল কিছু ডেটা আনতে হতো। সেটা তাদের থাকে এবং সেটাতে গোপনীয়তার কিছু নেই, সেগুলি আগে পাওয়া যেত, এখন তো কিছুই পাওয়া যায় না। তো সুতরাং যার জন্য আপনার বিশ্লেষণ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর আমাদের তো আর নিজেরা জরিপ করার সক্ষমতা থাকে না, অর্থ তো নাই। এখন ওইটাও কিন্তু এই ফাইন্যান্স অ্যাডভাইজার বলেছেন যে এখনকার তথ্য সঠিক তথ্য, যেই স্ট্যাটিস্টিক্সটা আসবে ওইটাই আমরা প্রকাশ করব, এখানে কোনো ঘষামাজা করা হবে না। এটা একটা খুব ভালো উদ্যোগ বলেছেন উনি। এবং তারপরে উনি মূল্যস্ফীতি কমানোর জন্য যে এই যে সাপ্লায়ার বাড়ানো, বাজারে জিনিসপত্রের সরবরাহ যাতে ঠিকঠাকে পদক্ষেপ নেওয়া হবে, এই সমস্ত বিষয়ে বলেছেন। এগুলো খুবই সঠিক পদক্ষেপ। আর অন্যদিকে যে অন্যান্য বিষয় যেমন জুডিশিয়ারির বিষয়, সেগুলোও বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া যাচ্ছে, দেখছি আমরা। বাট যেটা আপনি বললেন যে সীমিত সময়ে আরও সামনে আসবে, আরও স্পেসিফিকভাবে। জি, আপনারা এই যে হোয়াইট পেপার, শ্বেতপত্র প্রকাশ করবে এবং ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে এই কমিটিটার হেড বানানো হয়েছে যে অর্থনীতির অবস্থা নিয়ে একটা শ্বেতপত্র প্রকাশ করবে। বাট আমরা জানি যে ধরেন যে বাংলাদেশের দুর্নীতি মানে কীরকম হয়েছে, আপনি আলোচনায় এটা তুলে ধরলেন। আপনার পাওয়ার সেক্টরে অনেক কিছু ঘটেছে গত 15 ইয়ার্সে আমরা যদি বলি। সো ডু ইউ থিঙ্ক যে এই রকম হোয়াইট পেপার আসলে দুর্নীতির উপরেও হওয়া উচিত, বা বিদ্যুৎ খাতের উপরেও হওয়া উচিত, বা অন্য কোনো খাতের উপরেও হওয়া উচিত কিনা? আমি তো মনে করি যে ব্যাংকিং খাতের পরে বিদ্যুৎ খাত আরেকটা দুর্নীতির আখড়া আর কি। তো সেখানে যেই ধরনের ওই যেটা বললাম যে আমাদের ওই বাজারের মধ্যেও কিন্তু অলিগার্ক সৃষ্টি হয়েছে কিছু, ব্যাংকই না শুধু, বাজার ব্যবস্থাপনার মধ্যে সিন্ডিকেশন যেটাকে বলি, ইম্পোর্টার কয়েকজন, এক একটা পণ্যের জন্য একজন দুজন করে ইম্পোর্টার সিলেক্টিভলি করে রাখা হয় যাতে কিনা তারাই কন্ট্রোল করতে পারে। তো সেরকম এমনকি লোকাল মার্কেটেও কিন্তু ওরকম এই সিন্ডিকেশনের প্রভাব ডোমেস্টিক প্রোডাক্টের ক্ষেত্রেও। তো বিদ্যুৎ খাতের যে আপনার অপচয় হয়েছে, এই যে একটা প্রথম কথা হচ্ছে কুইক রেন্টালের মাধ্যমে, আইপিপিগুলোর মাধ্যমে যে বসে বসে যে এত টাকা দেওয়া হলো, তারপরে হচ্ছে যে যেই টাকায় আমদানি করা হয়, তারপর বাজারে কীভাবে সরকার কি রেটে কিনে নেয় প্রচুর টাকা বেশি দিয়ে, এবং বিদ্যুৎ বিভাগের যে অপচয় কিংবা তাদের যে লোকসান তো হওয়ার কথা না, কারণ এই যে তো বিদ্যুতের দাম তো গত 2 বছর থেকে ক্রমান্বয়ে বাড়ছে জনগণের উপর দিয়ে। তো তারা একদিকে দেখেন আন্তর্জাতিক বাজারে দামের কথা বলে যে বাড়লে আমাদের তো বাড়াতেই হবে, আন্তর্জাতিক বাজারে যখন কমে যায় দাম, সেটার তো প্রতিফলন আমরা দেখি না। তো এই বিদ্যুৎ খাতটাও কিন্তু অনেকের এটা লুটে পুটে খাওয়ার একটা জায়গা হয়েছে বিরাট বড়। এটা কিন্তু আরেকটা, যেহেতু এটা একটা স্ট্র্যাটেজিক প্রোডাক্ট এবং এটা ছাড়া আসলে অর্থনীতি অচল, তো সেই জন্য এটার কিন্তু একেবারে অলমোস্ট মনোপলিস্টিকভাবেই কিন্তু এটা এই কাজ করেছে। এখন আমি তো মনে করি যে এখানেও বিদ্যুৎ খাতের জন্য একটা কমিশন করা উচিত, ব্যাংকিং কমিশনের মতো, যে এখানে আসল চিত্রটা কি, সেইগুলার তথ্যের যেটা বললাম যে আপনি বলছেন যে সরকারের শ্বেতপত্র তৈরি করবে, একটা ভালো দিক হবে, যেটা মানে সুপারিশ তো আসবেই, কিন্তু তার চাইতেও আরেকটা ভালো দিক হবে যে আসল চিত্রটা কি, কতখানি হয়েছে,
এটাই হচ্ছে বিষয়। ব্যাংকিং খাতে যখন আপনারাও রিপোর্ট করেছেন, হয়তো পুরোটা করতে পারেননি, তো এখন যদি এই নতুন গভর্নরও তথ্য দিচ্ছেন এবং ব্যাংকিং কমিশন হলে তারও আরও তথ্য পাওয়া যাবে, তখন বোঝা যাবে আসলে আপনার ক্ষতটা কত গভীরে গিয়েছে। এবং সেই খাতওয়ারি কিন্তু সেখানে, এবং আমি মনে করি যে আরও শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, দুর্নীতি তো কোথাও কম হয়নি সেখানে। প্রত্যেকটা, এমনকি আপনার গরিবদের জন্য আপনি সামাজিক নিরাপত্তা কর্মসূচি, যে সেই টাকা 500 টাকা যে অ্যালাউন্সটা দেওয়া হয়, সেখানেও আপনার চাঁদাবাজির মতো হচ্ছে। তো এইরকম নানান তো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। সুতরাং ওই খাতগুলোকেও আসলে এই জবাবদিহিতার মধ্যে আনতে হলে সেখানের অবস্থা কী সেটাও আমাদের দেখা উচিত। তো বিদ্যুৎ খাতের কথা আমি বলবো যে অবশ্যই এটা আসতে হবে, এটা কমিশনের মাধ্যমেই হোক কিংবা এই চালচিত্রটা এখন কি সেটার জন্য। আপা, শেষ প্রশ্ন, ধরেন যে দুর্নীতি, এই যে যেটা বললেন যে এভরি স্টেপে, এবং এটা ডিপলি রুটেড নাও, তো এগুলো আসলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা এটা কিভাবে এটার আসলে একদমও যদি বন্ধ না করা যায়, এটারে মিনিমাইজ করা, তারা কিভাবে এটা করতে পারে? এগুলি করার জন্য আসলে আপনি যে সমস্ত প্রতিষ্ঠানগুলি দেখভাল করার দায়িত্বে আছে, সেই প্রতিষ্ঠানগুলিকে তো শক্তিশালী করতে হবে। প্রতিষ্ঠানগুলি ক্রমান্বয়ে দুর্বল করা হয়েছে, এখানে জবাবদিহিতার কোনো আসলে কালচারই নাই, উঠে গিয়েছে। সুশাসনেরও কোনো প্র্যাকটিস নাই, সেগুলোও বন্ধ হয়ে গিয়েছে। তো যেটা যেমন ধরেন রেগুলেটরি বডিজ যেগুলো, বাংলাদেশ ব্যাংক, কিংবা আমরা যে বলছি যে কর এত কম আদায় হচ্ছে কেন, তো জাতীয় রাজস্ব বোর্ড, কর কম আদায় হয়, মানুষ কর ফাঁকি দেয়, আবার কর বিভাগের কর্মকর্তারাই আবার দুর্নীতির মধ্যে আছে। মতিউর রহমান তো একজন না, এরকম কত আছে, সেটাও বোঝার বিষয়। তাহলে তো এইরকম যদি সিস্টেম থাকে, এখানে তো এই সিস্টেমটাই এমনভাবে যে আপনাকে তো জবাবদিহিতা করতে হবে না। সুতরাং এই নিয়ম কানুনগুলো আসলে আছে, এগুলো বাইপাস করতে হয়। ওই জন্যই যে আপনার মূল জায়গায়, রাজনৈতিক জায়গায়, এবং এগুলাকে আপনার জবাবদিহিতার জায়গায় আনতে হলে দুর্নীতি দমন কমিশন, অ্যান্টি কারাপশন কমিশন আছে, একটা নখদন্তহীন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তো এটার কোনো ক্ষমতাই নাই কিছুই। তো এখন আপনার ধরেন যে দুর্নীতিগুলো হয় বিভিন্ন জায়গায়, ব্যাংকে হচ্ছে, তো এখন সেগুলো তো দুর্নীতি দমন কমিশনে যাবে। আমরা অনেক সময় দেখি যে না, দুর্নীতি এর আগে হয়েছে, যে দুর্নীতি দমন কমিশন বলছে না, এটা আমরা কেস করতে পারবো না, আবার ব্যাংক বলছে আমরা কেস করতে পারবো না। একটা অদ্ভুত সিচুয়েশন। তো ওই ধরনের এই যে দুর্নীতি দমন কমিশন, ইলেকশন কমিশন, মানবাধিকার কমিশন, জুডিশিয়ারি সিস্টেম, এগুলা হচ্ছে কয়েকটা স্তম্ভ। এগুলো তো যদি আমরা ঠিক করতে পারি, তাহলে ওই প্রতিষ্ঠানগুলোরও গভর্নেন্স অনেকটাই ফিরে আসবে। এমন না যে ওই প্রতিষ্ঠানগুলিতে আপনার নাই, রুলস রেগুলেশন নাই। সুন্দর ব্যাংকিং কোম্পানি একটা আছে, বাংলাদেশ ব্যাংককে স্বাধীনতাও দেওয়া আছে, কিন্তু এখানে ব্যবহার করার জন্য ওইটাকে ক্ষমতা এক্সারসাইজ করার মতো তারা সৎসাহস রাখছে না। আবার ধরেন বাংলাদেশ ব্যাংকের রোলটাকে খাটো করার জন্য অর্থ মন্ত্রণালয়ে এফআইডি করে রাখা হয়েছে। আচ্ছা, তারা বলেন যে এফআইডি আলাদা করে বিভিন্ন ধরনের অ্যাপয়েন্টমেন্টগুলি সেখান থেকে আসে, ওইটার জন্য আলাদা একটা ডিভিশন করে, এটা তো আগে ছিল না। তাহলে অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হতো? এটা তো একটা সাইন করার তো সেটা, কিন্তু ওইটা কি হয়েছে, ওইটা আসলে কার লোন স্যাংশন হবে, কত টাকা, কার অ্যাপয়েন্টমেন্ট হবে, কে এমডি হবে, কে ডিরেক্টর হবে, ওইগুলা ওখান থেকে নির্ধারিত হয়। কেন তাহলে বাংলাদেশ ব্যাংক আছে কেন? তো এই জিনিসগুলো আসলে ওইগুলার উপরে মোর ডিপেন্ডেন্ট। আপনার পলিটিক্যাল সিস্টেমটা কিভাবে চলবে, আপনার রাষ্ট্রটা কিভাবে চলবে, রাষ্ট্রের যে স্তম্ভগুলা, ওইগুলাকে ঠিক করে এখানেও যদি আপনার ধরেন যে এই যে জবাবদিহিতার জায়গা, যে কর ফাঁকি দিচ্ছে তাকে যদি শাস্তি দেওয়া হয়, কিংবা কর্মকর্তারাই কোনো দুর্নীতিতে জড়িয়ে আছে তাদেরকে শাস্তি দেওয়া, কিংবা ঋণ খেলাপি হচ্ছে তাদেরকে শাস্তি দেওয়া, কিংবা ধরেন কোনো অসৎ কর্মকর্তা আছে তাদেরকে শাস্তি দেওয়ার, এই শাস্তি কিংবা রিওয়ার্ড, মানে পানিশমেন্ট অ্যান্ড রিওয়ার্ড, এই সিস্টেম তো নাই। তো সেই জন্য আবার এমনকি সিভিল সার্ভিসেও কিন্তু সংস্কার দরকার, সংস্কারের জায়গাটা ওখানেও। কারণ আপনি দেখেন যে প্রকল্প অনেক নেওয়া হয়, আমরা তো অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিয়ে থাকি, প্রকল্প নেওয়া হয়,
প্রকল্প তো বাস্তবায়ন পুরাটা এডিপি তো অবাস্তবায়িত থাকে অনেকখানি। এই বছরে জাস্ট গত বছরে 80% তো আবার এই 80%ও এত দুর্নীতির মধ্যে হয়। তো সেখানেও তো সংস্কার দরকার। তো সংস্কারগুলি করার জন্যই আসলে রাষ্ট্রের যে মূল স্তম্ভগুলো উপরি কাঠামো, সেটাকে রাষ্ট্রের উপরি কাঠামোগুলোতে আসলে শক্তিশালী প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানগুলোকে ফর এক্সাম্পল তারা সংস্কার করলো এবং ঠিক করলো, তাদের অ্যাকাউন্টেবল করলো, কিন্তু এই প্রতিষ্ঠানে যারা চালাবে লোকজন, মানুষের নৈতিকতার কি একটা পরিবর্তন দরকার আপনি মনে করেন? অনেকে যেটা বলে থাকে। অবশ্যই আমি এটাও মনে করি যে হ্যাঁ, প্রতিষ্ঠান ঠিক করলেন, জবাবদিহিতার জায়গা ঠিক করলেন, শাস্তিও ঠিক করলেন, কিন্তু দেখেন এই 15 বছরে আমি তো দেখছি যে মানুষের নৈতিকতাটা এত অধঃপতনে। প্রতিটা মানুষ খালি চিন্তা করে টাকাটা আমি কিভাবে পাবো। এত মানে বড় লোকরা স্যুট টাই পরে ঘুরছে, তারাও মানে টাকার জন্য যে এত লোভ। একটা গরিব মানুষ, তার কিছু নাই, সে টাকার জন্য হয়তো মানে চাইতে পারে মানুষের কাছে, তার কোনো হয়তো অনেক সময় তার আত্মসম্মানও বিসর্জন দিতে হয়, কারণ তার বেঁচে থাকার বিষয় একটা আছে। আর এরা যে আত্মসম্মান বিসর্জন দিচ্ছে, এটা তো তাদের বোধ শক্তিতেই নাই। আমি তো মনে করি যে এটা একেবারে নৈতিকতার একটা ক্লাস নেওয়া উচিত। এরকম মনে হয় যে সারা আজীবন যে নৈতিকতা, খালি টাকা 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 ছাড়া। এবং তারপরে আমাদের সমাজ ব্যবস্থাটা কি? আপনি বসে আছেন, আমি বলবো ওহো আপনার ঘড়িটা তো খুব সুন্দর, এটা কি রোলেক্স নাকি? ও কোথা থেকে, কোন মডেলের? আলাপের বিষয়গুলি এনকারেজ করছেন। হাউ ডাজ ইট ম্যাটার আপনি কি ঘড়ি পরছেন কিংবা আপনি কি শার্ট পরেছেন? কিন্তু আমাদের সোসাইটিতে এমন হয়ে গেছে। আমাদের সোসাইটির নৈতিকতাটা যদি এমন হতো যে আপনাকে আমি দেখব যে আপনার আয় অনুযায়ী আপনি কি করেছেন, আপনার আয়ের উৎসটা সেটা আমি প্রশ্ন করতে পারছি না, কিংবা প্রশ্ন করতে পারছি না হয়তো সামাজিকভাবে আপনার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে এই জন্য, কিন্তু আমি ওটা নিয়ে খুব আগ্রহ দেখালাম না, কিংবা আপনার সাথে আমি খুব একটা মেলামেশা করলাম না। ওই রকমই তো আগে তো আমরা কি ছোটবেলায় বড় হয়েছি যে আচ্ছা ও দুর্নীতি করে, এরকম তাদের থেকে একটু দূরে থাকাই ভালো, এরকম একটা বিষয়। এবং জানতো মানুষ কিন্তু একটু লজ্জাও পেত যে আত্মীয়তা করতেও অনেক সময় লোকজন হেজিটেট করতো। মানুষ কিন্তু এই যে লাজ লজ্জা অসম্ভব, মানে চরম অবনতি, কোনো লজ্জা শরমের বালাই নাই তাদের সাথে। দুর্নীতিবাদদের একে অপরের সাথে প্রতিযোগিতা, কে কোন ব্র্যান্ডের গাড়ি নিল, কে কোন ব্র্যান্ডের জুতা পরলো, ব্যাগ নিল ইত্যাদি, এই সমস্ত আলোচনার বিষয়। মানুষের যে মানে মাথার চিন্তার জগৎটা এত কলুষিত হয়ে গেছে। তো এইটা, এবং তারপরে সেই জন্য আমি, যারা তো প্রাচীন হয়ে গেছেন তারা তো এক ধরনের, আমি মনে করি যে এই যে ছাত্ররা যে আসলো, তারা তো বৈষম্য বিরোধী আন্দোলন বলেছে, এবং তারাও এই ধরনের ছাত্ররা যারা সচেতন তাদেরও, এবং আবার পরের প্রজন্ম তাদের মধ্যেও এই মূল্যবোধটা যে তারা যেন বাসায়ও তার বাবা যদি একটা তার আয়ের বাইরে কিছু নিয়ে আসে তাদের জন্য, কিংবা বাসায় কোনো পরিবর্তন, তারা যাতে প্রশ্ন করতে পারে যে তুমি টাকাটা কোথায় পেলা। এই ধরনের প্রশ্ন করার, এটাও কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে। আমার রাষ্ট্র কিন্তু করছে না তার দায়িত্ব, কিন্তু আমার মনে হয় পরিবার থেকেও এটা উচিত, এবং সামাজিকভাবেও আমরা বললাম যে সামাজিক এনকারেজমেন্টের দরকার নাই। আমি কেন একটা দুর্নীতিবাজের কাপড় চোপড় দিকে প্রশংসা করব? রাইট, জি আপা, আমরা শেষ করব। আপনি কি আর কিছু অ্যাড করতে চান? তাহলে আমরা এখানে শেষ করব। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ ডক্টর ফাহমিদা খাতুন। আপনি আপনার ব্যস্ততা সত্ত্বেও টিবিএসকে সময় দিতে পেরেছেন, সো উই আর গ্রেটফুল। দর্শক, আমরা আলোচনা করলাম অনেক বিষয়ে। সো এটা আসলে বর্তমান পরিস্থিতিটা কেন হলো আসলে, এবং এই সরকারের জন্য করণীয় কি, কিছু প্রায়োরিটিস নিয়ে আমরা আলোচনা করেছি। মানুষের নীতি নৈতিকতা, প্রাতিষ্ঠানিক যে আসলে দুর্বলতা হয়েছে সেগুলোকে শক্তিশালী করা, অনেক বিষয়। দর্শক, আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।